সম্মানিত অভিভাবকবৃন্দ ও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামাল উদ্দিন, প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন SCSDP মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর, ছাতক, সুনামগঞ্জ। তোমরা সবাই কেমন আছো শিক্ষার্থী বন্ধুরা? আশা করি ভালো আছো। তোমাদের ঘরে থাকা নিরাপদ হোক এই কামনা করে আমি সুনামগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজ নবম দশম শ্রেণীর গণিত বই থেকে পরিসংখ্যান অংশের একটি ক্লাস নেব। পরিসংখ্যান অংশটি তোমাদের বইয়ে রয়েছে 342 পৃষ্ঠায়, অনুশীলনী 17। এই পরিসংখ্যানের ক্লাসটি শুরু করার আগে আমরা একটু শিক্ষণফলগুলো জেনে নিই। আমি আজকে যে অংশটুকু করব সেই অংশের শিক্ষণফল ক্রমযোজিত গণসংখ্যা, গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখা ব্যাখ্যা করতে পারবে। গণসংখ্যা বহুভুজ ও অজীব রেখার সাহায্যে উপাত্ত ব্যাখ্যা করতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আমি আজকে আলোচনা করব। আরো যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো শ্রেণী ব্যবধান, শ্রেণী সংখ্যা, ক্রমযোজিত সংখ্যা, শ্রেণীর নিম্নসীমা, শ্রেণীর উচ্চসীমা, উপাত্তের পরিধি, চলক, বিচ্ছিন্ন ও অবিচ্ছিন্ন চলক, উপাত্তের লেখচিত্র, গণসংখ্যা বহুভুজ, ক্রমযোজিত গণসংখ্যা লেখচিত্র বা অজীব রেখা। এই তথ্যগুলো দেখার জন্য আমরা একটু প্রজেক্টরের স্ক্রিনে চলে যাই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো, আমি একে একে তোমাদেরকে সংজ্ঞা সহ বিষয়গুলো বুঝিয়ে দিচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে জেনে নেই। প্রথমে তথ্য। তথ্য হচ্ছে কিছু বিষয়ের সংগ্রহ, যেমন সংখ্যা, শব্দ, পরিমাণ, পর্যবেক্ষণ ইত্যাদি। পরিসংখ্যানের ভাষায় সুশৃঙ্খলভাবে বিন্যস্ত উপাত্তের সমষ্টিকে তথ্য বলে, যা বিশ্লেষণ করে যুক্তিপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা যায়। বিভিন্ন উপাত্ত বিশ্লেষণ, পরিচালন এবং সংঘবদ্ধকরণের মাধ্যমে প্রাপ্ত ফলাফলকে তথ্য হিসেবে বিবেচনা করা হয়, যা থেকে মানুষ জ্ঞান অর্জন করে। উপাত্ত। প্রাপ্ত তথ্যসমূহকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে উপাত্ত বলে। উপাত্ত দুই প্রকার: বিন্যস্ত উপাত্ত ও অবিন্যস্ত উপাত্ত। বিন্যস্ত উপাত্ত, যে উপাত্তগুলোকে ক্রম বা শ্রেণী অনুযায়ী সাজিয়ে প্রকাশ করা হয় সেগুলোকে বিন্যস্ত উপাত্ত বলে। অবিন্যস্ত উপাত্ত, যে উপাত্তগুলো কোনো বৈশিষ্ট্য অনুযায়ী সাজানো থাকে না সেগুলোকে অবিন্যস্ত উপাত্ত বলে। অবিন্যস্ত উপাত্ত এলোমেলো ভাবে থাকে। এরপর আসি আমরা চলক। তথ্যকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হলে তাকে উপাত্ত বলা হয় এবং উপাত্তে ব্যবহৃত সংখ্যাসমূহ চলকের মান নির্দেশ করে। পরিসংখ্যানে চলক দুই ধরনের: বিচ্ছিন্ন চলক, অবিচ্ছিন্ন চলক। বিচ্ছিন্ন চলক, যে সকল চলক গণনা করে হিসাব করা যায়, অর্থাৎ যে সকল চলকের মান শুধু পূর্ণ সংখ্যা হয় সেগুলো বিচ্ছিন্ন চলক। এগুলো শুধুমাত্র পূর্ণ সংখ্যা হবে, ভগ্নাংশ হবে না। যেমন কোন দেশের মোট জনসংখ্যা, উপস্থিত শিক্ষার্থী সংখ্যা, ভোটার সংখ্যা ইত্যাদি। অবিচ্ছিন্ন চলক, যে সকল চলকের মান যে কোনো বাস্তব সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় সেগুলো অবিচ্ছিন্ন চলক। যেমন কোন শ্রেণীর ছাত্রছাত্রীর উচ্চতা, ফেব্রুয়ারি মাসের প্রতিদিনের তাপমাত্রা ইত্যাদি। পরিসর, মনে করি প্রদত্ত উপাত্তগুলোর মধ্যে সর্বনিম্ন মান 15 এবং সর্বোচ্চ মান 70। তাহলে উপাত্তগুলোর পরিসর হবে নিম্নরূপ: পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা এবং তার সাথে 1 যোগ করতে হবে। এরপর শ্রেণীব্যাপ্তি। প্রদত্ত উপাত্তগুলোকে সুবিধাজনক ব্যবধান নিয়ে কতকগুলো শ্রেণীতে ভাগ করা হয় উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে। সাধারণত এগুলোকে শ্রেণীতে ভাগ করা হয়। সাধারণত উপাত্তের ব্যাপ্তি সর্বনিম্ন 5 থেকে শুরু করে 15 পর্যন্ত ধরা হয়। যেমন 30 থেকে 35 একটি শ্রেণী ব্যাপ্তি। এখানে সর্বনিম্ন সংখ্যা 30, সর্বোচ্চ সংখ্যা 35। শ্রেণী সংখ্যা, পরিসরকে যতগুলো শ্রেণীতে ভাগ করা হয় তার সংখ্যাকে শ্রেণী সংখ্যা বলে। শ্রেণী সংখ্যাকে পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তরিত
করতে হয়। শ্রেণী সংখ্যাকে কখনো ভগ্নাংশ আকারে প্রকাশ করা যাবে না। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি, যদি কোনো শ্রেণী সংখ্যা হয় 5.2, তাহলে সেটাকে আমরা পরবর্তী সংখ্যায় নিলে হবে 6, অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে 6টি। টেলি চিহ্ন। গণসংখ্যা নিবেশন সারণী তৈরির সময় প্রদত্ত উপাত্তগুলো কোনো না কোনো শ্রেণীতে পড়ে। শ্রেণী ব্যক্তির মধ্যে অন্তর্ভুক্ত সংখ্যাগুলো শ্রেণীর বিপরীতে প্যারালাল বা সমান্তরাল চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। কোন শ্রেণীতে 5টি টেলি চিহ্ন দিতে হলে 4টি দেওয়ার পর পঞ্চমটি ওই 4টিকে আড়াআড়ি ভাবে কেটে দেওয়া হয়, যেমন এইরকম ভাবে প্রকাশ করা হয়। গণসংখ্যা। যে শ্রেণীতে যতগুলো টেলি চিহ্ন পড়বে তত হবে ওই শ্রেণীর গণসংখ্যা বা গঠন সংখ্যা। ক্রমযোজিত সংখ্যা। প্রদত্ত উপাত্তগুলোর গণসংখ্যার পর্যায়ক্রমিক যোগফল হচ্ছে ক্রমযোজিত সংখ্যা। যেমন 5টি শ্রেণীর গণসংখ্যা 3, 2, 4, 1, 8 হলে ক্রমযোজিত সংখ্যা হবে 3, 3 যোগ 2, 5, পরেরটা হবে 5 যোগ 4, 9, পরেরটা 5, 9 যোগ 1, 10, 10 যোগ 8, 18, অর্থাৎ 3, 5, 9, 10, 18। এরপর আমরা আসি আয়তলেখ। শ্রেণীসীমা ও গণসংখ্যা দ্বারা আয়তলেখ অঙ্কন করা হয়। এক্স অক্ষ বরাবর শ্রেণীসীমা, ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা হিসাব করা হয়। অর্থাৎ আয়তলেখের ভূমি হচ্ছে শ্রেণীসীমা, উচ্চতা হচ্ছে গণসংখ্যা। এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই চিত্রটি হলো ছক কাগজের মধ্যে আয়তলেখ। এ বিষয়ে আমরা যখন আঁকবো তখন বিস্তারিত তোমাদেরকে দেখাবো। এখন শুধু এই যে এইটা ছক কাগজ, এই ছক কাগজের মধ্যে এই হলো ভূমি, এই ভূমি হচ্ছে শ্রেণীসীমা, আর এই উচ্চতা হচ্ছে গণসংখ্যা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, এই উচ্চতা গণসংখ্যা, এই ভূমি হচ্ছে শ্রেণীসীমা, আর এই নমুনার ছবিগুলো হচ্ছে আয়তলেখ, ইংরেজিতে বলা হয় হিস্টোগ্রাম। আমরা এবারে অজীব রেখা নিয়ে বর্ণনা করছি। অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে নিতে হয়। ছক কাগজের এক্স অক্ষ বরাবর শ্রেণী উচ্চসীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা বা ক্রমযোজিত গণসংখ্যা লেখ আঁকা হয়। এই যে শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা, এই এক্স অক্ষ, এই বরাবর নেওয়া হয়েছে কি শ্রেণীর উচ্চসীমা, আর এই হলো ওয়াই অক্ষ, এই বরাবর নেওয়া হয়েছে ক্রমযোজিত গণসংখ্যা। আর এই ছক কাগজের মধ্যে তোমরা যে একটি জীবের মতো রেখা দেখতে পাচ্ছ, সেটি হলো অজীব রেখা। এই বিষয়ে আমরা যখন আঁকবো কোনো একটি অঙ্ককে ব্যবহার করে, তখন তোমরা বিস্তারিত বুঝবে। এখন আমি শুধু সংজ্ঞাগুলো নিয়ে তোমাদের আলোচনা করছি। গণসংখ্যা বহুভুজ, ফ্রিকোয়েন্সি পলিগন যাকে বলা হয়। গণসংখ্যা বহুভুজ অঙ্কনের জন্য শ্রেণী মধ্যমান নির্ণয় করে নিতে হয়। ছক কাগজের এক্স অক্ষ বরাবর শ্রেণী মধ্যমান এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে গণসংখ্যা বহুভুজ আঁকা হয়। শিক্ষার্থী বন্ধুরা দেখো তোমরা, এক্স অক্ষ বরাবর এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর শ্রেণীর মধ্যমান, আর এই ওয়াই অক্ষ বরাবর কি নেওয়া হয়েছে শিক্ষার্থী বন্ধুরা, গণসংখ্যা নিয়ে এই গণসংখ্যা বহুভুজটি আঁকা হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা এবারে কেন্দ্রীয় প্রবণতা, যাকে সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। উপাত্ত সমূহ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে পুঞ্জীভূত হয়, অর্থাৎ উপাত্ত সমূহের বেশিরভাগ মান উপাত্তগুলোর মাঝামাঝি মানের আশেপাশে হয়। মাঝামাঝি বা কেন্দ্রীয় মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সি বলা হয়। সাধারণভাবে কেন্দ্রীয় প্রবণতার মান বের করার জন্য নিচের 3 ধরনের মানগুলো বের করা হয়। 1 গাণিতিক গড় বা গড়, 2 মধ্যক, 3 প্রচুরক। আমরা দেখে নেই একটু গড় মধ্যক প্রচুরক গুলো কি। গড় বা গাণিতিক গড় ইংরেজিতে বলা হয় মিন। গড় হলো কোনো একটি সংখ্যা তালিকার সকল মানকে প্রতিনিধিত্বকারী একটি একক মান। যেমন বাংলাদেশের মানুষের আয়ুর গড় 71 বছর। গাণিতিক গড় নির্ণয়ের পদ্ধতি, কোনো সংখ্যা তালিকার সংখ্যাগুলোর সমষ্টিকে উপাত্ত সংখ্যা দ্বারা ভাগ করে গড় বা গাণিতিক গড় নির্ণয় করা হয়। যেমন
কোনো একটি বাসায় 5 জন লোক থাকে যাদের উচ্চতা 4, 4, 5, 3, 4, 5। শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে 6টি উপাত্ত রয়েছে, 6টি সংখ্যা, এই 6টি সংখ্যা একত্রে যোগ করে 6 দ্বারা ভাগ করলে আমরা যা পাবো তা হলো গড় বা গাণিতিক গড়। তবে বেশি সংখ্যক উপাত্তের গড় নির্ণয় করার জন্য এই পদ্ধতিটি সুবিধাজনক নয়। এক্ষেত্রে উপাত্ত সমূহকে শ্রেণীবিন্যাসের মাধ্যমে সারণীবদ্ধ করে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়। এরপর মধ্যক, মিডিয়ান। উপাত্ত সমূহকে মানের ক্রমানুসারে সাজালে মাঝখানে যে মানটি পাওয়া যায় তা হলো মধ্যক। মাঝে একাধিক মান থাকলে তাদের গড় মান হলো মধ্যক। উল্লেখ্য, মধ্যকের বাম পাশে থাকে অপেক্ষাকৃত ছোট সংখ্যাসমূহ আর ডান পাশে থাকে অপেক্ষাকৃত বড় সংখ্যাগুলো। দুই ভাগেই সমান সংখ্যক উপাত্ত থাকে। 34, 45, 53, 64, 75, 75, 85 এর মধ্যক 64। ক্রমানুসারে সাজানো সংখ্যা তালিকার মাঝের সংখ্যা। বাম পাশে 3টি, 64-র ডান পাশে 3টি। আবার 14, 25, 33, 45, 65, 65, 85, 85 এর মধ্যক 55। ক্রমানুসারে সাজানো সংখ্যা তালিকার মাঝের দুটি সংখ্যার গড় মান। এখানে যেহেতু জোড় সংখ্যক 1, 2, 3, 4, 5, 6, 7, 8টি রয়েছে, সুতরাং মাঝের দুইটি হলো 45 এবং 65। এই দুইটি সংখ্যাকে যোগ করে 2 দ্বারা ভাগ করলে যেটি পাওয়া যাবে সেটি হলো তার মধ্যক। এছাড়াও মধ্যক নির্ণয়ের আরো পদ্ধতি রয়েছে। নিচের সূত্রগুলো মধ্যক নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। উপাত্ত সংখ্যা বিজোড় হলে মধ্যক সমান n যোগ 1/2 তম মান, অর্থাৎ n সংখ্যক উপাত্ত হলে তার সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করলে যে সংখ্যাটি পাওয়া যাবে তা হলো ওই উপাত্তগুলোর মধ্যক। শিক্ষার্থী বন্ধুরা, n এর মান জোড় হলে অর্থাৎ উপাত্ত সংখ্যা জোড় হলে মধ্যক সমান n/2 তম পদ যোগ n/2 যোগ 1 তম পদ। এই দুইটি পদের যোগফলের গড় যেটি হবে তা হবে মধ্যক। আবার মধ্যক নির্ণয়ের আরেকটি সূত্র রয়েছে, l প্লাস ব্র্যাকেট দেয়া আছে n/2 মাইনাস fc ব্র্যাকেট শেষ ইন্টু h/fm। এখানে n হলো উপাত্ত সংখ্যা বা মোট গণসংখ্যা, l মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, fc হলো মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, fm হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা, h হলো শ্রেণী ব্যবধান। এই সূত্র প্রয়োগ করে আমরা সারণীবদ্ধ উপাত্তের মধ্যক সহজেই নির্ণয় করতে পারি। এরপর প্রচুরক। কোন উপাত্তে যে সংখ্যাটি সবচেয়ে বেশি বার উপস্থাপিত হয় তাকে উক্ত উপাত্তের প্রচুরক বা মোড বলে। প্রচুরক একাধিক হতে পারে। কোন উপাত্তে যদি একটি সংখ্যাও একাধিকবার উপস্থাপিত না হয় তাহলে ওই উপাত্তের প্রচুরক নেই। যেমন 34, 45, 53, 64, 75, 75, 85 এর প্রচুরক 75, কারণ এখানে 75 দুইবার রয়েছে, একাধিকবার রয়েছে। আবার 14, 25, 33, 45, 65, 65, 85, 85 এর প্রচুরক 65 ও 85, কারণ 65 দুইবার, 85 এখানে দুইবার, অর্থাৎ একাধিকবার দুটি সংখ্যা রয়েছে, এই জন্য প্রচুরক হলো দুইটি, 65 এবং 85। এছাড়াও প্রচুরক নির্ণয়ে আরো পদ্ধতি রয়েছে। সারণীবদ্ধ উপাত্তের প্রচুরক নির্ণয়ের জন্য নিচের সূত্রটি ব্যবহৃত হয়। প্রচুরক সমান l প্লাস f1/f1 প্লাস f2 ইন্টু h। এখানে l হলো প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, f1 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, f2 প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, h হলো শ্রেণী ব্যবধান। এই সংজ্ঞাগুলো নিয়ে আলোচনা করলাম। মাধ্যমিক স্তরের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য পরিসংখ্যানের বিষয়গুলো পরিষ্কার করে বুঝতে হলে এই সংজ্ঞাগুলো বা বিষয়গুলো তোমাদের বোঝা একান্ত জরুরি। আমি আশা করব তোমরা বই থেকে হোক বা আমার ভিডিও পজ করে অবশ্য সবগুলো সংজ্ঞা একসাথে কোনো বইয়েই তোমরা পাবে না, বিভিন্ন বইয়ে বিচ্ছিন্নভাবে পাবে। আমি সংজ্ঞাগুলো একসাথে জড়ো করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমরা একটু ভিডিও পজ করে করে সংজ্ঞাগুলো নোট করে নিতে পারো। ধন্যবাদ সবাইকে। শিক্ষার্থী বন্ধুরা,
এবারে তোমাদের গণিত বইয়ের 343 পৃষ্ঠায় যাও। 343 পৃষ্ঠার 12 নম্বর অঙ্কের শুধু ক এবং খ ওই দুইটি অংশ আমি আজকে করব। আমি আরেকটি ক্লাসে বাকি অঙ্কগুলো করব। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আমার ওই দুইটি পড়ে। তোমরা দেখো এখানে 12 নম্বর অঙ্কে কি দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা? 12 নম্বরে দেওয়া আছে কোন বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় নবম শ্রেণীর 50 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরগুলো নিম্নরূপ। তোমরা গণিত বই থেকে মিলিয়ে নাও, আমি সংখ্যাগুলো বোর্ডে লিখছি না। এখানে প্রথম সংখ্যা দেওয়া আছে 76 আর সর্বশেষ সংখ্যা দেওয়া আছে 62। এখানে একটি প্রশ্ন করেছে ক। শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখো বইয়ের কতে একটি প্রশ্ন হলো প্রদত্ত তথ্যটির ধরন কিরূপ? পুনর্নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? শিক্ষার্থী বন্ধুরা আমরা এতক্ষণের আলোচনা থেকে বুঝতে পারি প্রদত্ত তথ্যটির ধরন অবিন্যস্ত। এই তথ্যটি অবিন্যস্তভাবে সাজানো রয়েছে। আর পুনর্নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা কি নির্দেশ করে? পুনর্নিবেশনে একটি শ্রেণীর গণসংখ্যা ঘটন সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ কোনো কিছুর মোট সংখ্যাটা নির্দেশ করে। খ করে খ 12 উপযুক্ত শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করো। এখানে একটি গণসংখ্যা নিবেশন তৈরি আজ আমরা শিখব। ইতিমধ্যে আমরা অষ্টম শ্রেণীতে শিখেছি, এরপরেও আমি এই যেহেতু এখানে শুরু আছে তোমাদের বই থেকে আমি একটু করছি। এখানে সর্বনিম্ন সংখ্যা, এখানে সর্বনিম্ন কি আছে বন্ধুরা? তোমরা একটু দেখে বলো তো বই থেকে সর্বনিম্ন সংখ্যাটা কি আছে। এখানে সর্বনিম্ন সংখ্যাটি আছে বা ছোট সংখ্যা যেটা সেটা হলো 32 এবং সর্বোচ্চ সংখ্যা বা বড় সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা কত দেওয়া আছে? সর্বোচ্চ সংখ্যা আমাদের আছে, দেখো বন্ধুরা এখানে 98। সর্বোচ্চ সংখ্যা 98, এখানে সর্বোচ্চ সংখ্যা আছে 98। এবারে আমরা পরিসর বের করব। পরিসর সমান কি হবে? সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, এটা হলো পরিসর নির্ণয় করার সূত্র। 98 মাইনাস 32 প্লাস 1, এই হলো পরিসর। কত হয় শিক্ষার্থী বন্ধুরা? এখানে 66 প্লাস 1 ইকুয়াল টু 67। পরিসর হলো 67। আমরা যদি ধরে নিই শ্রেণী ব্যবধান 10 ধরি, শ্রেণী ব্যবধান সমান 10, তাহলে শ্রেণীর সংখ্যা হবে কয়টি শ্রেণী হবে শিক্ষার্থী বন্ধুরা? শ্রেণীর সংখ্যা সমান এই 10 দিয়ে ভাগ দিতে হবে আমার পরিসরকে, তার পরিসর ভাগ শ্রেণী ব্যবধান। কত হয়? 67, 10 equal to 6.7, that is, অর্থাৎ ভগ্নাংশ রাখা যায় না 60টি। ভগ্নাংশের পরবর্তী সংখ্যায় যেটা হবে শ্রেণীর সংখ্যা হবে 60টি। আমরা এবারে একটি শ্রেণী তৈরি করি, শ্রেণীর সংখ্যা 60টি হবে। বন্ধুরা দেখো এখানে এই অংশটুকু একেবারে সহজ, তোমরা একটু দেখে নাও। এগুলো অষ্টম শ্রেণীর অংশ বিশেষ।
শ্রেণী ব্যবধান 10 ধরে জনসংখ্যা নিবেশন। শ্রেণী ব্যবধান ব্যবধান 10 ধরে জনসংখ্যা নিবেশন তৈরি করা হয়। জনসংখ্যা নিবেশন তৈরি করা হবে। দেখো বন্ধুরা, এখানে 3টি কলাম লাগবে আমাদের। একটা হলো শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান। তোমার বইয়ে বলেছে শ্রেণী ব্যক্তি, আমরা শ্রেণী ব্যক্তি লিখে দিই। শ্রেণী ব্যক্তি একটি কলাম শ্রেণী ব্যক্তি, আরেকটি কলাম হবে টেলি চিহ্ন টেলি, আর একটি কলাম হবে গণসংখ্যা বা গঠন সংখ্যা। এই তাহলে আমাদের শ্রেণী ব্যবধান 10, যেহেতু সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের কত? সর্বনিম্ন সংখ্যা ছিল আমাদের 32। তাহলে আমরা 31 থেকে ধরতে পারি। 31 থেকে 40 একটি, 41 থেকে 50 আর একটি, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 to 90, and 91 to 100। এই আমাদের শ্রেণীগুলো। এখন প্রতি শ্রেণীতে কয়টি করে আছে আমরা একটু দেখে নিই। এখানে টেলি আমরা একটু খুঁজে বের করতে হবে 31 থেকে 40-এর মধ্যে। তোমরা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু তোমাদের খাতায় ডাটাগুলো লিখে কেটে কেটে দিতে পারো। যেটি কেটে দিয়ে ওইটা কোন শ্রেণীতে পড়ে। যেমন প্রথমটা আছে 76, এই 76 হবে 71 to 80 এই শ্রেণীতে। এখানে একটা টেলি চিহ্ন দিয়ে তোমরা কেটে দিতে পারো। এইভাবে আমি যদি একটা একটা করে খুঁজে বের করি প্রচুর সময় লাগবে, এজন্য আমি একটু দ্রুত করে যাচ্ছি না করে। এখানে প্রথমটাতে টেলি 1, 2, 3, দ্বিতীয়টাকে টেলি এখানে গণসংখ্যা হবে 3, এইখানে 41 থেকে 50 টেলি 1, 2, 3, 4, 5, এখানে 5টি। এই গণে গণে তোমরা বের করে হবে। 51 থেকে 60 এখানে টেলি হবে 1, 2, 3, 4, 5, 6, 7টি, এখানে 7টি। 100 থেকে 70 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 10, 13টি। 71 থেকে 80 1, 2, 3, 4, 5, 1, 2, 3, 4, 5, 10টি। 81 থেকে 90 1, 2, 3, 4, 5, 1, 2, 7টি। আর 91 থেকে 100 1, 2, 3, 4, 5, 5টি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পারো টোটাল আমাদের সংখ্যা এখানে যোগ করে 50 হয় কিনা। 5 3 8 7 15 15 13 28 38 আর 7 45 আর 5 50, আমাদের টোটাল হয়েছে 50। এই যে শিক্ষার্থী বন্ধুরা আমাদের শ্রেণী নিবেশনটি হয়ে গেল। এখানে আমি যেভাবে তোমাদেরকে দেখিয়েছি এইভাবেই আমি আগে গণনা করে রেখেছিলাম, এই জন্য আমি সহজে লিখে ফেলছি তোমাদের সুবিধার জন্য। না হলে এখানে গণনা করে লিখতে তোমরা নিশ্চয়ই জানো অনেক সময়ের প্রয়োজন। আমি এই সময়টুকু নষ্ট না করে শুধু বসিয়ে দিচ্ছি। তোমাদেরকে আমি যেভাবে বলেছি যে
একটা সংখ্যা কাটবে, ওইটা যে শ্রেণীতে পড়ে ওইখানে একটা টেলি চিহ্ন দিবে। এভাবে করে করলে তোমাদের সবগুলো সংখ্যা এসে যাবে এবং এটাই তোমাদের জন্য সহজ পদ্ধতি হবে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আমার পরিসংখ্যানের ক্লাসটি বুঝতে পেরেছ এবং যে টার্মগুলো, যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি, ওই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে আয়ত্তে আনতে পারো, বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য পরিসংখ্যানের পাঠটা একেবারে সহজ হয়ে যাবে। আমার পরবর্তী ক্লাসে আমি পরিসংখ্যানের আরো কিছু অঙ্ক করবো। ধন্যবাদ সবাইকে।